ঘরটা নিস্তব্ধ, নিস্পন্ধ, চারদিকে নিকষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরনো পর্দাটা বাতাসের ঝাপটায় একটু নড়ে ওঠে, কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরের কোণে রাখা ছোট্ট বিছানায় শুয়ে আছে এক অসুস্থ ফারা। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তি অবশিষ্ট নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কপাল জুড়ে ছোট ছোট ঘাম বিন্দু জমেছে। একা নিঃসঙ্গ চারপাশের নীরবতা তাকে আরও গুমট করে তুলেছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে, হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাঁচ কেঁপে উঠেছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে উঠে দুর্বল হাতে কিছু খুঁজতে চায়, কিন্তু শক্তি নেই। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসে, যেন এই গভীর আধারে মিশে যেতে চায়। থাই গ্লাসটা কেমন ঝাপসা ঠেকছে তার নিকটে। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক অবয়ব। ফারা কি তাকে চেনে? জানা নেই তার। লোকটা ডার্ক চকলেট রঙা আলমারি হতে নিজ টাওয়েল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুম অন্ধকারে ডুবে আছে, নিছক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে। হাতে হাতে স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরে ভেতরে প্রবল উত্তেজনায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে ঢেকে দিল ফারাকে। ঘুম প্রয়োজন মেয়েটির। নূপুর নিজ দায়িত্বে ঔষধ খাইয়ে গেছে তাকে। আকস্মিক খুব খুব করে কেশে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার, শীত করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। পুরুষ্ঠ পিঠে মেয়েরই মোলায়েমের স্পর্শ কেঁপে উঠল তাসফিনের বক্ষস্থল। সারা, ঘোরের মধ্যে জবাব দেয় ফারা। বুকের সাথে লেপ্টে আছে ফারা নামক যুবতী। গাল নাক ঠেকেছে বুক বরাবর। ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠপুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্তপোক্ত প্রাণের সহিত মিশে রয়েছে আরও একটি পবিত্র প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছে ছুঁয়ে দিল তার কপলে, চুম্বন এঁকে দিল ললাটে। আই এম সরি সুখ, আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম। ফারা শুনল কিনা তা জানা নেই, তবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা, যেন রাতের শিশির এখনো লতা পাতায় আলতোভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল, কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। এক সোনালি আভা সবকিছুকে ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিলিক যেন হাজার ছোট ছোট হীরার টুকরো খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে, তাদের কাকলি চারোদিকে ছড়িয়ে পড়েছে। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, আর তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করছে। বাগানের ঘাসে এখনো শিশিরের কণা। রোদ তার ওপর পড়তেই সেগুলো মুক্তোর মতো ঝলমল করে উঠছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়। সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল ফারা। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিত কামরা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতেই বুঝতে পারল সে আপাতত শেখ মঞ্জিলে রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে ওঠে। উদম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুকড়ে যায় ফারা। এই পুরুষকে দেখা মাত্র চাঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ, বুকে এসো, বুক খালি খালি লাগছে। অকস্মাৎ এমনতর কথায় চমকে উঠে ফারা। তাসফিন অপেক্ষা করতে পারল না, হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়। কাঁথা টেনে দিল গলা পর্যন্ত। দু হাতে জড়িয়ে ধরে আসছে পৃষ্ঠে। পুরো রাত এইভাবে ছিলে? লজ্জায় ওষ্ঠাদয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো ফারার। ছি ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকমভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরেছেন? এই আপনার লজ্জা করে না? শব্দবিহীন হাসল তাসফিন নাক ঘষে ফারার গলায়। শিরশিরানি করছে ফারার সর্বাঙ্গে। দেখি জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করে তাসফিন। না, জ্বরটা নেই। কাল রাত সে জেগেছে, মধ্যরাতে জ্বর বেড়েছে ফারার।
বাড়ির সবাইকে ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বউয়ের দেখাশোনা করেছে, জলপট্টি দিয়েছে। অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার। উঠে বসলো তাসফিন, থাই গ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি ফেলল। ভাবুক হলো সে, পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। ফারা উঠল তৎক্ষণাৎ। গায়ে কালকের জড়ানো লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গয়না খুলে দিয়েছে? রুমে চোখ বুলিয়ে দেখলো ড্রেসিং টেবিলের ওপর রাখা সবগুলো গয়না। আলমারিতে শাড়ি আছে, ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। গম্ভীর কণ্ঠস্বর। ফারা আশ্চর্যের ন্যায় তাকালো তাসফিনের পানে। ফারা কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরুন রঙের শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চটজলদি ল্যাপটপ নিয়ে বসল। নাইমের ইমেলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেল এসেছে তার। একে একে সবগুলো চেক করলো সে। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট গাম্ভীর্য ভাবটা। সূক্ষ্ম দৃষ্টি ফেলল আশেপাশে, খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল সে। খক শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা। শটান ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শোনো, আজকে ফার্স্ট, আজকে লাস্ট। এরপর আর আমি এক কথা রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ মানে অবশ্যই বুঝো, এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেওয়ার মানুষ নেই। আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকে দেখতে হবে। এবং কি, আমি এক গ্লাস পানিও ঠেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে আজ থেকে তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলেছে ছাড় পাবে তেমনটা নয়, তোমাকে শিখতে হবে। দিন শেষে আমি তোমার মাঝে আমার সুখ খুঁজব, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতে হবে। আমি যখন ডাকবো ঠিক তখনই আসতে হবে, একটুও লেট করতে পারবে না। আমার কথার সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? দুপুরবেলা আকাশ থাকে একদম নীল, যেন বিশাল এক স্বচ্ছ ক্যানভাস। সূর্যের সোনালি আলো চারপাশকে উজ্জ্বল করে তোলে। গাছের পাতাগুলো চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে। গাছের ডালে পাতাগুলো মৃদু দুলছে সমান তালে। ঘাসের ওপর সূর্যের আলো পড়ে চকচক করে, আর ফুলগুলো যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরের নীরবতা ভেঙে কখনো কখনো ডাক দেয়। মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশে ডানা মেলে উঠতে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষ দেশের পীড়ায় নাজুক অবস্থায় মেয়েটার। আখিপুট ভরে ওঠে ক্ষণে ক্ষণে। আজ তাদের রিসিপশনের অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়ে বাড়ি আকস্মিক শান্ত হয়ে গেছে। সদ্য বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারার। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাচের গ্লাসের ন্যায়। টুকরো টুকরো হলো হৃদয়। এ কেমন প্রেম! না না, প্রেম হওয়ার পূর্বেই তো সব কিছু এলোমেলো হয়ে গেল। শুভ্র রঙা পুরুষটিকে দেখে চমকায় ফারা। তাসফিন শেখ এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপ দৃঢ় আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে 3টি সোনালি স্ট্রাইপ লেফটেন্যান্ট কমান্ডারের পরিচায়ক। বাঁ পাশে নেভির এমব্লেম, বুকের ওপরে চকচক নাম ফলক তাসফিন শেখ। গাঢ় নীল ট্রাউজার তার সুঠাম কাঠামোর সঙ্গে মিশে গেছে। কোমরে সোনালি বাকল সহ কালো বেল্ট শক্তপোক্তভাবে বাঁধা। তার মাথায় সাদা পিকআপ, সামনে উজ্জ্বল গোল্ডেন অ্যাঙ্কর ইমব্লেম। সূর্যের আলোয় যেন আরও দীপ্তিমান হয়ে উঠেছে। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো পালিশ করা চামড়ার জুতো আর প্রতিটা পা ফেলার একটা নিয়ন্ত্রিত গাম্ভীর্য এনে দিয়েছে। সে সামনে আসছে, ঠোঁটে এক সিলতে আত্মবিশ্বাসী হাসি, চোখে সমুদ্রের গভীরতার মতো প্রশান্তি। যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্রপল্লব ঝাপটায় ফারা একবার দুবার, অতপর বার কয়েক নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রয়। এই পুরুষকে এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলো ছবি দেখেছে সে। সুন্দর সুশীল পুরুষ তার। সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি! মুখ ফসকে বলে দিল ফারা। মুচকি হাসটা তাসিন।
এগিয়ে এসে হাতের আজরায় তুলে নিল ফারার আদলখানি। উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আঁখি বোঝে ফারা, ক্ষণিক আগেও যে রমণী রেগেছিল গলে গেছে বরফের ন্যায়। সুখ, সব শীঘ্রই ফিরবো, ঠিক আছে? রাখতে নেই। বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউ তুমি, রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ ভাঙাবে, আর আমি ভালোবাসবো, এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারার প্রত্যুত্তরে কিছু বলতে পারল না, থামতে হলো তাকে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাসফিনের। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছুই জিজ্ঞেস করবে ফারা। অতপর তাই হলো। সুখ, ডাকবেন না ওই নামে। আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই। যদি সুখ হতাম তাহলে বারবার আমাকে ফেলে চলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ো তাসফিন। এটা আমার ডিউটি ফারা, তুমি ভুলে গেলে তো চলবে না। তোমার হাজব্যান্ড একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার। তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য থামুন আপনি, বলবেন না কিছু। অশ্রুসিক্ত নয়নে তাকায় ফারা। মনটা বিক্ষিপ্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনি উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা, তাই না? তাসফিন চমৎকার হাসল, এগিয়ে এলো, গুছিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব। আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাঁসফাঁস করছে ফারা। আমি খুব শীঘ্র ফিরবো তো সুখ। তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম। ফিরে এসে শোধ সমেত বুঝে নেব। তপ্ত দুপুর মানেই এক রোদ ঝলমলে উত্তপ্ত পরিবেশ, যেখানে চারপাশ যেন আগুনের হুলকায় জ্বলছে। সূর্যের প্রখর তাপে বাতাসও গনগনে হয়ে ওঠে, যেন উষ্ণ লোহার পাতার মতো ছুঁতে গেলেই পুড়িয়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে। আর দূর থেকে ভেসে আসে কাঠফাটা রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ। পিচ ঢালা রাস্তা উত্তাপে দুলতে থাকে, যেন সৃষ্ট হচ্ছে মরীচিকা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজন ছায়ার খোঁজে ছোটে, কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বা ঠান্ডা পানির দোকানে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে বসে থাকা মানুষরাও ফ্যানের আরাম খোঁজে, তবুও গরমের কামড় যেন পিছু ছাড়ে না। শুকনো বাতাসের মাঝে মাঝে মধ্যে ধুলো উড়ে আসে। গরমে ক্লান্ত পথশিশুরা নীরব হয়ে যায়, আর পুকুরের পানি পর্যন্ত হয়ে ওঠে উষ্ণ। চারদিকে একরকম স্থবিরতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই তপ্ত দুপুরে। কাঁধে ব্যাগ চাপিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে স্নেহা। মনটা আনচান আনচান করছে তার। ফারা নেই, কবে আসবে তাও জানা নেই। ফারাকে ছাড়া অস্থির লাগছে তার। প্রাইভেট পড়তে গিয়েও আবার উল্টো পথে হাঁটতে লাগলো স্নেহা। না, সে যাবে না আজকে প্রাইভেটে। মন ভালো নেই, কিছু ভালো লাগছে না। ওই স্নেহা, কোথায় যাও? চিরচেনা কণ্ঠস্বর, সায়র ডাকছে তাকে। না ভ্রু কুঞ্চিত করে তাকালো স্নেহা। এই বেটা আবার তাকে ডাকছে কেন? এক সময় তার ক্রাশ ছিল, কিন্তু এখন ভাল লাগে না। কি? চলে যাচ্ছ যে? তো কি করব? খ্যাক করে উঠল স্নেহা। সায়র চমৎকার হাসি উপহার দিয়ে বলল, বলছিলাম যে চলো কফি খেয়ে আসি। শুনলাম কলেজের পেছন দিকে বড় রাস্তার মোড়ে একটা নতুন কফি শপ খুলেছে। তেতে উঠল স্নেহা। খ্যাক করে উঠল ফের। তোমার যাওয়ার হলে তুমি যাও, আমাকে একদম ঢং দেখাতে আসবে না। রাগে তেতে উঠল সায়র। এই স্নেহা, এভাবে কথা বলছো কেন? বেশি ভাব নিচ্ছ নাকি? মুখ বাঁকালো স্নেহা। হ্যাঁ, নিচ্ছি, কারণ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শোনো সায়র, আমার পিছু ছ্যাঁচড়ামো করা বন্ধ করো। আহাম্মক বনে গেল সায়র। দুদিন আগেও মেয়েটাকে তাকে ভাইয়া বলতো, এখন ডিরেক্ট নাম ধরে বলছে। আর এখন বলছে নাকি ইন্টারেস্ট নেই। এই সরো তো সামনে থেকে।
পাশ কাটিয়ে যেতে লাগলো স্নেহা। সায়র চেঁচিয়ে উঠল, যা যা, তোমার মতো ফালতু মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নাই। 12 ভাতারি কোথাকার। পা থামে স্নেহার, তিরিক্ষি মেজাজে বলে ওঠে, এই সায়রের বাচ্চা, তুই 1 নম্বরের 12 ঘাটের পানি খাওয়া ছেলে। এসেছে আমাকে বলতে, তোকে তো ফারহা পাত্তা দিত না, ফালতু একটা। রাগে ফুঁসছে সায়র। মুখ ফুটে কিছু বলতে পারল না। সত্যিই ফালতু ফাড়ার পেছনে কতটা সময় ওয়েস্ট করেছে সে। ইস, এর চেয়ে ক্লাসের রাইয়ার পেছনে সময় দিলে আজকে ডেটিংয়ে যেতে পারত। সায়র অপেক্ষা করল না, চুপচাপ বেরিয়ে গেল। স্নেহা তো সৌহার্দ্যকে দেখেই ফিট হয়ে গেছে, এবারে পাক্কা প্রেমটা করেই ছাড়বে। না না, আর ছাড়াছাড়ি নেই, একেবারে বিয়ে করেই ছাড়বে। মেয়েকে বাড়ি দেখতে পেয়ে ভ্রু কুচকে নিল শায়লা আহমেদ। কি রে স্নেহা, তুই প্রাইভেটে যাসনি? কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে স্নেহা। আসলে মা, আমার না মোটেও ভালো লাগছে না ফারহাকে ছাড়া। তপ্ত নিঃশ্বাস ফেলেন শায়লা আহমেদ। এটা কোনো কথা? ফারহা তো শ্বশুরবাড়ি। এখন কি তুই ওর জন্য পড়াশোনা ছেড়ে দিবি? তোকেও কি শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব? চোখ দুটো চকচক করে উঠল স্নেহার। সত্যি মা, দেখো, শ্বশুরবাড়ি যেতে আমার আপত্তি নেই, তুমি চাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো। মেয়ের পাকনামো দেখে কান টেনে ধরল শায়লা আহমেদ। চুপচাপ গিয়ে পড়তে বসবি, আমি নবীনকে পাঠাচ্ছি। আশা হলো তো হলো, স্নেহা শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন কি চোরাবালিতে হারিয়ে যাবে? নীল সমুদ্রের বিশাল বুকে রাজসিক ভঙ্গিতে ভেসে চলেছে এক বিশাল জাহাজ। চারপাশে শুধুই জলরাশি, দিগন্তে মিশে গেছে আকাশ আর সমুদ্রের রেখা। শক্তিশালী ইঞ্জিনের মৃদু গর্জন আর পানির সঙ্গে জাহাজের সংঘর্ষে সৃষ্টি হওয়া ছড়াৎ ছড়াৎ শব্দ যেন এক মনোমুগ্ধকর সঙ্গীত বাজিয়ে চলেছে। তরঙ্গ একের পর এক ছুটে চলে আসছে, কখনো ধীর কখনো উত্তাল। সাগরের বুক চিরে এগিয়ে চলা জাহাজের সঙ্গে ঢেউগুলো যেন খেলা করছে। কখনো সামনের অংশে এসে আছড়ে পড়ে সাদা ফেনার ঝাপটা, আবার কখনো পেছনের জলে দোলা দিয়ে মিশিয়ে যায়। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকলে অনুভব করা যায় সেই ঝিরঝিরে বাতাস, লোনা জলকণা মিশে আসে হাওয়ার পরশে। নৌঘাটিতে পৌঁছে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। হাতে ফাইলগুলো নিয়ে তার পিছু পিছু আসছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। কমান্ডার, এই ফাইলগুলো দেখুন, আপনি একবার রিচেক করে নিন। তাসফিন হাত বাড়িয়ে ফাইলগুলো নিতে নিতে এগিয়ে চলেছে, প্রত্যুত্তরে শুধায়, অস্ত্রগুলো কোথায়? কমান্ডার, সেগুলো নৌঘাটিতেই রয়েছে। আপনি যদি একবার সবটা দেখে নিতেন তাহলে আর্মস ডেল অ্যাক্ট বা ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে মামলা হতে পারে। এগুলো চোরাচালানের মালও বলতে পারেন। নৌঘাটির ভেতরে নিরাপদ গোদামে সিকিউর স্টোরেজ ফ্যাসিলিটি রাখা হয়। এসব স্থাপনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তাসফিন। অস্ত্রগুলো সুরক্ষিতভাবে রাখা রয়েছে। আপাতত এগুলো হস্তান্তর করতে হবে। দুজন মানবকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এখনও মুখ খুলছে না তারা। নিস্তব্ধ রাত, যখন চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে থাকে, তখন আশেপাশে শুধু গভীর অন্ধকার। সারা পৃথিবী যেন নিস্তব্ধ, এক মুহূর্তের জন্য কোনো শব্দ নেই। বাতাসও এক পাশে থেমে গেছে, যেন কোনো শব্দ নেই। রাতের শীতলতা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, তার মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন কিছুই ঘটছে না, অথচ কিছু একটা চলছে, একটা অবর্ণনীয় গতি। একান্ত নীরবতা, গাছগুলো ডালপালা একে অপরের দিকে ঝুঁকে পড়ছে, যেন বাতাসের অপেক্ষায়। কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না, একমাত্র দূরের নদীর কলকল শব্দটিই যেন জীবন টানে এই নীরবতার মধ্যে। বাতাসে এক ধরনের নীরবতা মিশে গেছে, যেন প্রকৃতি নিজেও কোনো কিছু বলার অপেক্ষায় আছে।
অন্ধকার কক্ষে এক কোণায় বসে আছে এক মেয়ে ফারা। তার চোখে বিষাদের ছাপ, মনে যেন কোনো গভীর দুঃখ। একা নিঃসঙ্গ অনুভব করছে সেই মুহূর্তের তীব্র শূন্যতা। কক্ষের দেয়ালগুলোও যেন তার একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো শব্দ নেই, কেবল তার হৃদয়ের আওয়াজ, যার প্রতিটি ধ্বনি যেন আরও এক বড় বিষাদ যোগ করছে। চুপচাপ জানালার কাছে বসে আছে ফারা। এটা অন্যায়, অবিচার হচ্ছে তার সহিত। এভাবে একা ফেলে চলে গেল। বিকেলের দিকে আরিফ আহমেদ কল করেছিল তাকে। মেয়েটা নিজেকে সংযত করে বছর ভদ্রভাবেই কথা বলেছে। তাসফিনের কথা জানতে চাইলে খুব সূক্ষ্মভাবে প্রসঙ্গ পাল্টাতে কেউ জানতেই পারল না ফারার মনের খবরটুকু। কেউ বুঝতে চাইল না তাকে। চাপা অভিমান তৈরি হয় তাসফিনের প্রতি। দরজায় টোকা পড়তেই সেদিক পানে দৃষ্টি ফেলল ফারা। আলগোছে জানালার কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হলুদ রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নূপুর। ঠোঁট জুড়ে বিচরণ করছে চমৎকার হাসিটা। আপু, তুমি? এখানে আসার পর নূপুরকে আপনি আজ্ঞে করে চলছিল ফারা, অথচ নূপুর কি সুন্দর তাকে ছোট বোনের মতো আগলে নিয়েছে। চলো নিচে। একা একা রুমে কি করছো? চলো আমার সাথে। ফারা ফের রোমে এসে সফেদ রঙা ওড়নাটা নিয়ে নিল, ভালো করে জড়িয়ে নিচে গেল। সিঁড়ির কাছে আসতেই নজরে এলো ঝুমুরকে। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফারাকে দেখা মাত্র হাত বাড়িয়ে দিল। এসো ছোট ভাবি। ছোট ভাবি ডাকটা শুনতে ভীষণ মিষ্টি ডাকে ফারার নিকটে। ঝুমুর বড় হওয়ার দরুন ভীষণ আদুরে ভাবে কথা বলে তার সহিতে। চলে এসো, একটা জিনিস দেখাই। রোবেনা শেখ এবং রিজওয়ান শেখ ঘুমে বিভোর রয়েছে। ফারা বুঝতে পারছে না তাহলে ওরা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? হেসে ফেলল নূপুর। চলো আগে, তারপর দেখতে পারবে। ফারাকে নিয়ে করিডোরের পাশ দিয়ে বন্ধ ঘরে গেল নূপুর এবং ঝুমুর দুজনে। বন্ধ দরজা। এটা মূলত তাসফিন, নূপুর, ঝুমুরের একান্তই ব্যক্তিগত ঘরটা। তালাবদ্ধ ঘরটা খুলে দিল নূপুর। ভেতরে প্রবেশ করল তিনজন। অন্ধকারে নিমজ্জিত কক্ষটি। ঝুমুর এগিয়ে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চোখ ধাঁধানো সুন্দর ঘরটা। অবাক নেত্রে চেয়ে রইল ফারা। কক্ষ জুড়ে বিচরণ করছে শৈশবের স্মৃতিগুলো। এক পাশে কাঠের তৈরি ছোট্ট কাচের তৈরি আলমারিতে একের পর এক ম্যারেল রাখা ক্রেস, সব কিছু তাসফিনের নামে। শৈশবের দারুণ দারুণ ছবি। অপর পাশে নূপুর এবং ঝুমুরের প্রাপ্তিগুলো। ফারা এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল সব কিছু। এগুলো সব আমাদের ছোটবেলার স্মৃতি। ভাবলাম তুমি যখন এসেছো তোমাকে দেখাই। ফারা চরম আশ্চর্যান্বিত হয়ে সবটা দেখল। অবাক নেত্রে বিস্ময় নিয়ে শুধোয়। তোমাদের ভাইয়া তো দারুণ ব্রিলিয়ান্ট ছিল আপু। ঝুমুর হেসে ফেলল, সম্মতি প্রকাশ করে বলল, হ্যাঁ, ভাইয়া খুব ব্রিলিয়ান্ট বা ব্রাইট স্টুডেন্ট বলতে পারো। মুখখানি চুপসে আমসি হয়ে গেল ফারার। এত ব্রিলিয়ান্ট মানুষের বউ নাকি ফেলটুস কুমারী ফারা? ছে, এটা মানা যায় না। আচ্ছা, বাই এনি চান্স কখনো যদি কোথাও কেউ জিজ্ঞেস করে আপনার স্ত্রী স্টুডেন্ট লাইফে কেমন রেজাল্ট করতো, তখন তাসফিন কি বলবে? ধ্যাত, এরকম হয় নাকি? মানুষকে কি খেয়ে দিয়ে কাজ নেই এসে জিজ্ঞেস করবে এরকম আজাইরা কথা? নিজ ভাবনায় মগ্ন ফারা। কি আজাইরা ভাবনা তার! এখন তো উচিত মুখ ঝামটা দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়া। তাসফিন আসুক একবার, ফেলে যাওয়ার বদলা শোধে আসরে তুলে নেবে সে। রাগে দুঃখে গজগজ করতে করতে রুমে গেল ফারা। টেবিলের ওপর সাদা কাগজের টুকরো দেখে অবাক হলো। কাগজ খুলতেই দেখতে পেল স্পষ্টভাবে লেখা। লজ্জায় হা হয়ে গেল ফারা। এই লোকটা এত ঠোঁট কাটা, কিভাবে বোঝে রে? চিন্তিত হলো ফারা। বারবার শুকনো ঠোক গিলছে সে। আগে তো এমন করেনি। এই লেফটেন্যান্ট সাহেবের কি একটুও লজ্জা নেই? একটা মিষ্টি সকাল মানেই যেন স্নিগ্ধতা আর প্রশান্তির ছোঁয়া। ভোরের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে।
গাছের পাতাগুলোয় শিশির বিন্দু চিকচিক করে ওঠে। হালকা বাতাস শরীর ছুঁয়ে যায়, সঙ্গে নিয়ে আসে ফুলের মৃদু গন্ধ। পাখিরা মিষ্টির সুরে ডাকতে থাকে, যেন এক অদৃশ্য সঙ্গীত বয়ে নিয়ে আসে। সকালের রোদের কোমল পরশ গায়ে লাগলে মনের তীব্র অনুভূতিগুলো মস্তিষ্কে ভয়াবহভাবে জেগে ওঠে। এক কাপ ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় বসে থাকার মজাই আলাদা। চারপাশের প্রকৃতি তখন একদম শান্ত, মনে হয় যেন পৃথিবী একটু ধীর হয়ে গেছে শুধু অনুভব করার জন্য। কোথাও দূরে মসজিদের আজানের ধ্বনি শোনা যায়, যা সকালকে আরও পবিত্র করে তোলে। বারান্দায় বসে বসে গল্প করে ফারা এবং রুবেনা শেখ। রুবেনা শেখ আচারগুলো আগেভাগেই বয়ামে ভরে রাখছেন। ফারা চুপচাপ কফি কাপ হাতে বসে আছে। এখানে আসার পর কেউই তাকে কাজ করতে দিচ্ছে না, বিশেষ করে রুবেনা শেখ তো একদমই না। নিজের মেয়ের মতো রাজরানী করে রেখেছেন রীতিমতো। ও আম্মু, বলছিলাম যে দুপুরের রান্না কি করবেন? আমি রান্না করি। ডান ভ্রু কুচকে নিলেন রুবেনা শেখ, মুখ ফিরিয়ে চাইলেন ফারার পানে। রান্না করবি তুই? আমি কি তোকে রান্না করতে নিয়ে এসেছি? মুখ ঝামটা দিয়ে বলল রুবেনা শেখ। হতাশ হলো ফারা। বারান্দায় এলেন রাইমা শেখ। এত ভাবতে হবে না তোমাকে ফারা, রান্না করে দিয়েছি আমি। আর বুয়া তো চলে এসেছে, ও সব গুছিয়ে নিচ্ছে। কথাগুলো বলতে বলতে পাশের চেয়ার টেনে বসলেন তিনি। ফের হতাশ হলো ফারা। কাদো কাদো ভাবটা স্পষ্ট ফুটে উঠেছে। বাইরে গাড়ি পার্ক করে ভেতরে আসলেন রেজওয়ান শেখ। নজরে এলো ফারার ফ্যাকাশে মুখখানি। কি ব্যাপার ফারা মা, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ফারার ইচ্ছে করলো হাত পা ছড়িয়ে কাঁদতে। আম্মু আমাকে বসিয়ে রেখেছেন, আমি কি করব? আমাকে কিছু করতেই দিচ্ছেন না। ফ্যাকাশে মুখটা দেখে হেসে ফেলল রেজওয়ান শেখ। তাই বলে এরকম মুখ করবে? নাক ফুলে ওঠে ফারার। রেজওয়ান শেখ কিয়ৎ সময় ভেবে বললেন, তুমি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করো। চকচক করছে আখিদয়। কি আব্বু? লম্বা একটা ঘুম দাও। হো হো করে হেসে উঠল রাইমা শেখ। ঠিক বলেছেন ভাইজান। ফারহা, যাও গিয়ে ঘুমাও। আশাহত হলো ফারা। এভাবে বসে থাকতে বুঝি ভালো লাগে? যদি এটা কৃষ্ণপুর হতো তাহলে এতক্ষণে স্নেহাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তো সে। অথচ এখানে কিছুই চেনে না সে। চিনবেই বা কী করে? ঢাকাতে তো আশাই হয়নি তার। রাতের শেষ প্রহর। আকাশে এখনো অন্ধকারের চাদর মোড়া, তবে পূর্ব দিগন্তের এক কোণে হালকা নীলচে আভা জানান দিচ্ছে ভোর আসন্ন। সমুদ্রের বাতাস নৌঘাটির ধাতব কাঠামোর মধ্য দিয়ে শো শো করে বইছে, যেন নিঃশব্দে রাতের ক্লান্তি মুছে দিচ্ছে। নৌঘাটির ভেতর, নৌঘাটির প্রশস্ত ডকইয়ার্ড এখন প্রায় নীরব। রাতের পাড়ার গার্ডরা টহল দিচ্ছে নিয়ম মেনে। তাদের বুটের চাপা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কংক্রিটের মেঝেতে। দূরে অ্যাঙ্কর করা যুদ্ধ জাহাজের ওপর লালচে নেভিগেশন লাইটগুলো টিম টিম করে জ্বলছে, যেন অন্ধকারের বুক চিরে দিক নির্দেশ করছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন। সমুদ্রের ওপারে কোনো জাহাজ হয়তো তার গন্তব্যের দিকে এগোচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ অবশেষে ফিরে এসেছে। তার ইউনিফর্ম এখনও লবণের গন্ধ মাখা, ক্লান্ত দেহ কিন্তু চোখ জোড়া সতর্ক। নৌঘাটির গেট দিয়ে প্রবেশ করার সময় তার চোখ আটকে যায় কন্ট্রোল টাওয়ারের ঝাপসা আলোয়। এত রাতেও কিছু অফিসার ডিউটিতে রয়েছে। কেউ কেউ রিপোর্ট তৈরি করছে, কেউ মেশিন চেক করছে। সে ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যায়, পাশ কাটিয়ে যায় কয়েকজন জুনিয়র অফিসারকে, যারা কেবলই নাইট শিফট শেষ করে বিশ্রামে যাচ্ছে। নৌঘাটির ঘড়িতে সময় দেখায় 4:10। এখনো কিছুক্ষণ বাকি ভোর হতে, কিন্তু তাসফিন জানে এই স্বল্প সময়ের নীরবতাই তাকে আবার নতুন দিনের জন্য প্রস্তুত করবে।
ইউনিফর্ম খুলে গোসলের উদ্দেশ্যে ভেতরে যায় তাসফিন। আপাতত তাকে গোসল নিতেই হবে। শরীর প্রচণ্ড রকম ঘেমে গেছে, রীতিমতো ঘামের গন্ধ বের হচ্ছে। গোসল শেষে বেরিয়ে এলো, বেডে এসে টান টান হয়ে শোয়। অনেকগুলো রহস্যের জট খুলতে হবে তাকে। লোকগুলো কিভাবে জানলো সেদিন ওদিকে কোনো টহলদার জাহাজ থাকবে না? এতটাই সহজ কি সবটা জানা? তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? না না, খুব শীঘ্রই এসব কিছুর সমাধান খুঁজতে হবে। অবৈধ অস্ত্রগুলো সঠিক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাসফিনকে সেদিন রাতে কৃষ্ণপুর থেকে কে গুলি করেছিল তার হদিস পাওয়া গিয়েছে। বর্তমানে চট্টগ্রামে লুকিয়ে বসে আছে সে, রাফজাল নামক এক অপরাধী। তাসফিন ইতিমধ্যেই তার কিছু লোকজন পাঠিয়েছে যাতে তাকে ধরা হয়। কতদিন লুকিয়ে থাকবে সে? কখনো না কখনো তো ধরা দিতেই হবে তাকে। তাসফিনের হাত থেকে বাঁচতে পারবে না কখনোই। টিক টিক শব্দ করে ঘড়ির কাঁটা ঘুরছে। ফোনটা হাতে তুলে নিল তাসফিন। সময় 4:30 ছুঁই ছুঁই। এই মুহূর্তে প্রিয় বউটাকে কি ফোন করা উচিত হবে? পুরুষ মন মানতে নারাজ, একটুখানি কথা বলা প্রয়োজন আছে। ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে কক্ষটি। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারা, গায়ে পাতলা কাঁথা মুড়ি দেওয়া। ফোনের ব্রিফ ব্রিফ শব্দটি তীব্রভাবে কর্ণকুহ হওয়া মাত্রই নড়ে চড়ে বসল ফারা। চোখ ভর্তি ঘুম। এই অসময়ে কে তার শান্তির ঘুমটুকু নষ্ট করতে উদ্যত হয়েছে? ফোন হাতে নেওয়া মাত্র বুকের বাঁদিকে ধুকপুক ধুকপুক শব্দটি প্রকার হচ্ছে। স্ক্রিনের ওপরে স্পষ্টভাবে লেখা আছে তাসফিন শেখ। ফোনটাকে রিসিভ করা উচিত হবে? করা উচিত নয়। লোকটা মোটেও সুবিধার নয়। তার কথা কি ভাবে? এই মাঝরাতে ফোন কেন করেছে?